ভোরের আগে রাত সবসময় ঘন হয়। গাজা দখলের ঘোষণা দেওয়ার পর থেকেই ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফ অদৃশ্য আতঙ্কে কাঁপছে। আর এই ভয়ের নাম ইরান। তেহরান শুধু সতর্কবার্তায় দেয়নি, এমন এক ছায়া ফেলেছে যে ইসরায়েলের সর্বোচ্চ সামরিক সদর দপ্তরগুলোতে এখন দিনরাত নিজেদের নিরাপত্তা মাপছে। সব শুরু হয় 10 আগস্টের পর। সেদিন ইরান স্পষ্ট ভাষায় জানায়, গাজা দখলের চেষ্টা মানে হবে ফিলিস্তিন মুছে ফেলা, আর তার জবাব হবে আগের চেয়ে বড় প্রতিশোধ। তেহরানের এই হুঁশিয়ারি যেন বজ্রপাতের মতো লাগে তেল আবিবে। সেনাপ্রধান ইয়াল জামির হঠাৎ আদেশ দেন, সব শীর্ষ সদর দপ্তরে আকস্মিক পরিদর্শন হবে, পরীক্ষা হবে যুদ্ধ শুরু হলে কিভাবে তারা টিকে থাকবে। এই গোপন মহড়ার কোড নাম ডন, মানে ভোর। কিন্তু এর আসল উদ্দেশ্য রাত নামার আগে ইরানের ছায়া থেকে বাঁচার প্রস্তুতি নেওয়া। রিপোর্ট বলছে, মহড়ায় এমন সব আচমকা দৃশ্য সাজানো হচ্ছে যেন একই সঙ্গে একাধিক যুদ্ধক্ষেত্র জ্বলে ওঠে, উত্তর থেকে দক্ষিণ, সাগর থেকে আকাশ। আইডিএফ এর উপপ্রধান তামির ইয়াদাই এতটাই ব্যস্ত হয়ে পড়েন যে তেল আবিব বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত অনুষ্ঠান বাতিল করতে বাধ্য হন। এমনকি সেনা রেডিও নিজেই স্বীকার করেছে, গাজা আক্রমণের প্রস্তুতি তার সময় কেড়ে নিয়েছে। পর্দার আড়ালে আরেকটি ভয় তাড়া করছে আইডিএফকে। ইরানের সামরিক নেটওয়ার্ক শুধু সীমান্তে নয়, দূরবর্তী ঘাঁটিতেও আঘাত হানতে সক্ষম, এমন ধারণা গেঁথে গেছে তাদের মাথায়। আর ইরান জানিয়ে দিয়েছে, প্রয়োজন হলে তারা বহুমুখী যুদ্ধক্ষেত্র একসঙ্গে জ্বালিয়ে দিতে পারবে। ইতিহাস সাক্ষী, ইরানের প্রতিরোধ ক্ষমতা শুধু কথায় সীমাবদ্ধ নয়। মধ্যপ্রাচ্যের বহু সংঘর্ষে তারা দেখিয়েছে প্রয়োজন হলে আঘাত কতটা নির্ভুল হতে পারে। ঠিক এই কারণেই গাজা দখলের আগেই আইডিএফ নিজেদের ঘাঁটিকে লক করে দিচ্ছে, যেন আকাশ, মাটি, সমুদ্র কোনো দিক থেকে শত্রু ঢুকতে না পারে। তবে গল্পের টুইস্ট এখানেই। যুদ্ধের আগুন শুধু সীমান্তে নয়, ইসরায়েলের ভেতরেও ছড়িয়ে পড়ছে। গাজা দখল পরিকল্পনার বিরুদ্ধে দেশেই সমালোচনা বাড়ছে। অনেকে বলছে, এই অভিযান শুধু গাজাকে নয়, ইসরায়েলের নিজস্ব নিরাপত্তাকেও হুমকিতে ফেলবে। কারণ 50 জন বন্দী, জীবিত ও মৃত, এখনো গাজার ভেতরে আছে। আক্রমণ শুরু হলে তাদের পরিণতি হতে পারে ভয়াবহ। বাইরের দুনিয়াও চুপ নেই। আন্তর্জাতিক মহল একের পর এক সতর্কবার্তা দিচ্ছে, কিন্তু তেল আবিব কি থামবে? ইরান অপেক্ষা করছে, নীরব কিন্তু প্রস্তুত। আর ইসরায়েল জানে, প্রথম গুলি ছোড়া মাত্রই সেই প্রতীক্ষা পরিণত হবে ঝড়ে। এই লড়াই শুধু গাজা দখলের নয়, এটা হবে মধ্যপ্রাচ্যের শক্তি ও ইচ্ছা শক্তির এক চূড়ান্ত পরীক্ষা। 2025 সালে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে 5 দফা পারমাণবিক আলোচনা ব্যর্থ হয়। 6ষ্ঠ দফা আলোচনার কয়েকদিন আগে ইসরায়েল ইরানে বিমান ও ড্রোন হামলা চালায়। পরবর্তীতে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে ভারী বোমা হামলা চালায়। পরবর্তীতে আলোচনা ভেস্তে যায়। জুনের সেই রাতটি যেন ইতিহাসের বুক ছিঁড়ে বেরিয়ে আসা এক ভয়াল দৃশ্য। মধ্যপ্রাচ্যের আকাশ জুড়ে আগুনের লেলিহান শিখা, দীর্ঘদিনে নিভে থাকা শত্রুতা, ইরান আর ইসরায়েলের মধ্যকার সেই দমবন্ধ করা উত্তেজনা হঠাৎই যেন আগ্নেয়গিরির মতো বিস্ফোরিত। ইসরায়েলের বিমান হামলার জবাব আসে বজ্রপাতের গতিতে। তেহরানের ছোড়া মিসাইলগুলো শুধু ইস্পাত নয়, ভেঙে ফেলে অহংকারের দেয়ালও। শক্তিশালী আয়রন ডোম, গর্বের অ্যারো সিস্টেম, এমনকি যুক্তরাষ্ট্রের অতি আত্মবিশ্বাসী থার্ড, সব মিলে গড়ে তোলা প্রতিরক্ষার ছাতা সেদিন ছিন্ন ভিন্ন হয়ে যায়। ইতিহাসে প্রথমবার যুদ্ধক্ষেত্রে যুক্তরাষ্ট্র মোতায়েন করে তাদের সর্বাধুনিক থার্ড সিস্টেম। উদ্দেশ্য ছিল একটাই, মিত্র ইসরায়েলকে রক্ষা করা। কিন্তু ইরানের মিসাইল বৃষ্টি ছিল এমনই তীব্র, যেন মরুভূমিতে নেমে আসা এক অগ্নিঝড়। শতাধিক ইন্টারসেপ্টর ছুঁড়ে ফেলার পরেও সেগুলো ফাঁকি দিয়ে মিসাইলগুলো এসে আছড়ে পড়ে ইসরায়েলের বুকে। প্রতিটি থার্ড ইন্টারসেপ্টরের দাম $13 মিলিয়ন। কিন্তু সেই অমূল্য ঢালও ভেদ করে ইরানি আগুন। মাত্র 12 দিনে যুক্তরাষ্ট্র ব্যয় করে ফেলে তাদের ভান্ডারের 1/4 থার্ড ইন্টারসেপ্টর। মার্কিন যুদ্ধজাহাজ, ভূমধ্য সাগর ও লোহিত সাগরে নোঙর করা, সেগুলোরও এক বিশাল অংশ খরচ হয়ে যায় এই প্রতিরোধ যুদ্ধে। কিন্তু তবুও ইরানি ক্ষেপণাস্ত্রের স্রোত থামানো যায়নি। মিসাইল এসেছিল আকাশ ফুঁড়ে, সমুদ্রের দিগন্ত পেরিয়ে, যেন তেহরানের প্রতিটি উৎক্ষেপণ ছিল এক একটি বার্তা, আমরা থামব না। ওয়াল স্ট্রিট জার্নালের রিপোর্ট বলছে, থার্ড সিস্টেম কিছুটা রক্ষা করলেও এই সংঘাত প্রমাণ করেছে যুক্তরাষ্ট্র এখনো প্রস্তুত নয় এমন এক বিশাল আকারের মিসাইল হামলা ঠেকাতে। আর সেটি যদি আসে রাশিয়া বা চীনের মতো শক্তিধর প্রতিপক্ষের কাছ থেকে, তাহলে ছবিটা হবে আরো ভয়ঙ্কর।
সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের মিসাইল ডিফেন্স প্রজেক্টের পরিচালক টম কারারোর সতর্কতা কানে বাজে। আমরা অবশেষে উপলব্ধি করেছি যুক্তরাষ্ট্রকে তার প্রতিরক্ষামূলক অস্ত্রের ভান্ডার আরও বড় করতে হবে। এ যেন শুধু এক যুদ্ধের গল্প নয়, বরং ভবিষ্যতের এক সতর্কবার্তা। মার্কিন কর্মকর্তারাও স্বীকার করছেন, যদি ইরান আবারও একই মাত্রায় মিসাইল হামলা চালায়, কার্যকর প্রতিক্রিয়া জানাতে যুক্তরাষ্ট্রকে গলদঘর্ম হতে হবে। জুনের সেই 12 দিন, ইরান তার ক্ষেপণাস্ত্র বাহিনী আর সেই অদম্য বার্তা। যুদ্ধ শুধু গোলাবারুদের লড়াই নয়, এটি মানসিক প্রাধান্যেরও প্রতিযোগিতা। আর এই অধ্যায়ে তেহরান দেখিয়ে দিয়েছে আকাশের ঢালও কখনো কখনো ছিদ্র হয়ে যায়। আধুনিক যুদ্ধক্ষেত্রে শুধু প্রযুক্তির উপর নির্ভর করলেই চলবে না, বরং বিশাল আকারের অস্ত্রের মজুদও গুরুত্বপূর্ণ। এটি আসলে ছিল যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতার এক কঠিন পরীক্ষা। একসময় যে যুক্তরাষ্ট্র নিজেদেরকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তি মনে করত, তাদের প্রতিরক্ষা ব্যবস্থা এই যুদ্ধে মারাত্মকভাবে প্রশ্নবিদ্ধ হলো। এমনকি ইসরায়েলও তাদের নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থার মিসাইল প্রায় শেষ করে ফেলেছিল। পারমাণবিক সাবমেরিনের নীরব যাত্রা, বিশ্ব কি যুদ্ধের মুখে? যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক নাটকীয় সিদ্ধান্তে রাশিয়ার জলসীমার কাছে দুটি কৌশলগত পারমাণবিক সাবমেরিন মোতায়েন করার নির্দেশ দিয়েছেন। ট্রাম্পের এই পদক্ষেপ আন্তর্জাতিক রাজনীতিতে এক নতুন উত্তেজনা সৃষ্টি করেছে। বিশ্বজুড়ে খবরের শিরোনামে এখন একটাই প্রশ্ন: বিশ্ব কি আরেকটা স্থায়ী যুদ্ধের যুগে প্রবেশ করছে, নাকি এর চেয়েও ভয়াবহ কিছুর দিকে এগিয়ে যাচ্ছে? এই উত্তেজনার সূত্রপাত হয় রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের একটি মন্তব্য থেকে। তিনি যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেন, তাদের কল্পিত ডেড হ্যান্ড কতটা বিপজ্জনক হতে পারে সে বিষয়ে ট্রাম্পের সচেতন থাকা উচিত। এই ডেড হ্যান্ড ছিল স্নায়ুযুদ্ধের সময় রাশিয়ার এক স্বয়ংক্রিয় পারমাণবিক প্রতিশোধের ব্যবস্থা, যা রাশিয়ার নেতৃত্বে ধ্বংস হয়ে গেলেও পারমাণবিক হামলা চালাতে সক্ষম। ট্রাম্প মেদভেদেভের এই মন্তব্যকে বোকামিপূর্ণ ও উস্কানিমূলক হুমকি বলে অভিহিত করেন। এর জবাবেই তিনি রাশিয়ার কাছাকাছি শক্তিশালী পারমাণবিক সাবমেরিন মোতায়েনের নির্দেশ দেন। এই সাবমেরিনগুলো যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর ওহাই ক্লাস ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বহরের অংশ, যা একাধিক পারমাণবিক যুদ্ধাস্ত্র বহন করতে সক্ষম এবং যে কোনো রাডার বা শনাক্তকরণ ব্যবস্থাকে ফাঁকি দিতে পারে। ট্রাম্পের এই পদক্ষেপ শুধু একটি সামরিক শক্তি প্রদর্শন নয়, বরং মস্কোকে একটি স্পষ্ট বার্তা দেয়া। সেই বার্তা হলো ওয়াশিংটন আর কোনো উস্কানিমূলক হুমকি সহ্য করবে না। ট্রাম্পের এই কৌশল শুধু সামরিক পদক্ষেপের মধ্যেই সীমাবদ্ধ নয়, তিনি রাশিয়ার ওপর শুল্ক ও বাণিজ্যিক নিষেধাজ্ঞাও বাড়াচ্ছেন। এর মাধ্যমে তিনি বিশ্বকে বুঝিয়ে দিতে চাইছেন, যারা রাশিয়ার পক্ষে থাকবে তাদেরও এর মূল্য দিতে হবে। এর ফলে ভারত ও ব্রিক্স জোটের মতো দেশগুলোকেও ট্রাম্পের শাস্তিমূলক ব্যবস্থার মুখে পড়তে হয়েছে। এই পরিস্থিতি ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে আরও জটিলতা তৈরি করেছে। ইউক্রেন রাশিয়া যুদ্ধ এখন ৪র্থ বছরে পড়েছে এবং এই যুদ্ধই এখন বিশ্বজুড়ে অস্থিরতার মূল কারণ হিসেবে বিবেচিত হচ্ছে। ট্রাম্প বারবার রাশিয়াকে যুদ্ধবিরতি ও শান্তি আলোচনার জন্য সময়সীমা বেঁধে দিয়েছেন, কিন্তু মস্কো এই চাপকে অগ্রাহ্য করে চলেছে। ট্রাম্পের সাবমেরিন মোতায়েনের সিদ্ধান্ত প্রমাণ করে যে পারমাণবিক অস্ত্রের বিষয়টি ইউক্রেন যুদ্ধের সঙ্গে কতটা গভীরভাবে জড়িয়ে গেছে। বিশেষজ্ঞরা বলছেন, যে কোনো ভুল পদক্ষেপ, সেটা মৌখিক হোক বা কৌশলগত, এই দীর্ঘস্থায়ী সংঘাতে এক নতুন মাত্রা যোগ করতে পারে। আটলান্টিক ইনস্টিটিউটের পারমাণবিক কৌশল বিষয়ক বিশ্লেষক এলেনা পেট্রোভের মতে, ট্রাম্পের এই পদক্ষেপ একদিকে যেমন আগ্রাসন রোধ করতে পারে, অন্যদিকে রুশদের ভুলভাবে কোনো কিছু বোঝার আশঙ্কাও বাড়িয়ে দিতে পারে। তিনি বলেন, শব্দের গুরুত্ব আছে। যখন কেউ পারমাণবিক প্রতিশোধের হুমকি দেয়, তখন আমাদের তা গুরুত্ব সহকারে নিতে হবে। এখন প্রশ্ন হলো, এই পারমাণবিক উত্তেজনা কি কূটনীতির জায়গা দখল করবে, নাকি বিশ্ব পরমাণু উত্তেজনার এক নতুন যুগে প্রবেশ করবে? বর্তমান পরিস্থিতিতে দুই পরাশক্তির মধ্যে যে সামান্য আস্থা ছিল, তাও এখন ভেঙে পড়ার পথে। সাম্প্রতিক বছরগুলোতে গুরুত্বপূর্ণ পরমাণু চুক্তি ভেঙে যাওয়ার পর আনুষ্ঠানিক আলোচনার অনুপস্থিতি এই পরিস্থিতিকে আরও বিপজ্জনক করে তুলেছে। এই মুহূর্তে পুরো বিশ্ব তাকিয়ে আছে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার পরবর্তী পদক্ষেপের দিকে। পারমাণবিক অস্ত্রের এই যুগে সামান্য ভুল বোঝাবুঝিও কয়েক মিনিটের মধ্যে ভয়াবহ বিপর্যয়ে রূপ নিতে পারে। ট্রাম্পের এই পদক্ষেপ কি শেষ পর্যন্ত কূটনৈতিক সমাধানের পথ খুলে দেবে, নাকি যুদ্ধের দামামা বাজিয়ে দেবে, সেটাই এখন দেখার বিষয়। ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখির জন্ম, ইরানের নতুন হুঙ্কার।
তেহরানের পোড়ামাটিতে যখন ধোঁয়া উঠছিল, তখন সারা বিশ্ব ভাবছিল ইরান কি এবার থামবে। 12 দিনের রক্তক্ষয়ী যুদ্ধ শেষ হয়েছে ঠিকই, কিন্তু শত্রুতার আগুন নেভেনি। ইসরায়েলের একের পর এক হামলা সত্ত্বেও ইরানের পরমাণু স্থাপনার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি বন্ধ করা যায়নি। যে স্থাপনাগুলো ধ্বংস হয়েছে, ইরান যেন সেই ছাই থেকে নতুন করে জেগে উঠতে চাইছে। এক ফিনিক্স পাখির মতো তারা আরও দৃঢ় প্রতিজ্ঞ হয়ে তাদের পরমাণু কর্মসূচিকে নতুন জীবন দিতে চাইছে। আর এই মনোভাবের কারণেই মধ্যপ্রাচ্যের আকাশে আবার ঘনিয়ে আসছে এক নতুন যুদ্ধের মেঘ। যুদ্ধবিরতির পর আমেরিকা ও ইসরায়েল ভেবেছিল ইরান হয়তো চাপে পড়ে নরম হবে, কিন্তু বাস্তবে যা ঘটল তা সম্পূর্ণ উল্টো। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর IRGC তাদের নিহত কমান্ডারদের 40 দিন পূর্তি উপলক্ষে এক কড়া হুঁশিয়ারি দিয়েছে। তাদের বার্তা ছিল স্পষ্ট, যদি আবার আমাদের সার্বভৌমত্বে আঘাত আসে, তাহলে এর জবাব হবে এমন যা শত্রুর কল্পনাকেও ছাড়িয়ে যাবে। এই হুঙ্কার শুধু কথার কথা নয়, এর পেছনে রয়েছে আগের যুদ্ধের বাস্তব অভিজ্ঞতা। ইসরায়েল ও আমেরিকা ইরানের পরমাণু স্থাপনাগুলোতে হামলা চালিয়েও তাদের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে। বরং ইরান দ্রুতই ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলো সংস্কারের কাজ শুরু করেছে। তারা স্পষ্ট করে দিয়েছে, হামলা চালিয়ে তাদের পরমাণু কর্মসূচি থেকে সরানো যাবে না। IRGC আরও হুঁশিয়ারি দিয়েছে যে যদি ভবিষ্যতে আবারও হামলা চালানো হয়, তাহলে তাদের প্রতিশোধ হবে অপারেশন ট্রু প্রমিস 3 এর চেয়েও ভয়াবহ। গত যুদ্ধের সময় ইসরায়েলের বিমান হামলার জবাবে ইরান তাদের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল। আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও সেই হামলাকে পুরোপুরি আটকাতে পারেনি। সেই হামলার তীব্রতা এত বেশি ছিল যে লাখ লাখ ইসরায়েলি নাগরিককে বাংকারে আশ্রয় নিতে হয়েছিল। এখানেই শেষ নয়, আমেরিকার হামলার জবাবে ইরান কাতারে অবস্থিত তাদের একটি সামরিক ঘাঁটিতেও হামলা চালায়। এই প্রতিশোধের তীব্রতা ক্রমে এতটাই বাড়তে থাকে যে শেষ পর্যন্ত আমেরিকা ও ইসরায়েল যুদ্ধবিরতি ঘোষণা করতে বাধ্য হয়। IRGC তাদের বিবৃতিতে সেই কথাটি মনে করিয়ে দিয়েছে। তারা বলছে, ইরান এখন অপরাধী ইসরায়েল ও মার্কিন গ্যাংয়ের বিরুদ্ধে নিজেদের স্বাধীনতা অর্জনের লক্ষ্যে অটল। IRGCর এই হুঙ্কার কেবল প্রতিরোধের বার্তা নয়, বরং একটি নতুন আত্মবিশ্বাসের প্রতিফলন। তারা বলছে, শহীদদের রক্তে রঞ্জিত ইরান এখন একটি অপ্রতিরোধ্য বৈশ্বিক শক্তি হিসেবে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। ইরান এখন যে কোনো শত্রুর পতন ঘটাতে পুরোপুরি প্রস্তুত। এই চরম হুঁশিয়ারিগুলো থেকে বোঝা যায় মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন এক নতুন মোড়ে এসে দাঁড়িয়েছে। ইরান আর কোনো দুর্বল প্রতিপক্ষ নয়, বরং এক শক্তিশালী ও অপ্রতিরোধ্য শক্তি। আমেরিকা ও ইসরায়েল কি এই হুঁশিয়ারিকে গুরুত্ব দেবে, নাকি আবারও কোনো ভুল পদক্ষেপ নেবে? এই প্রশ্নের উত্তরে নির্ধারণ করবে ভবিষ্যতে এই অঞ্চলে শান্তি থাকবে নাকি নতুন কোনো যুদ্ধের দামামা বাজবে। গাজায় ধ্বংসযজ্ঞ, ইরানের শীর্ষ নেতা আয়াতুল্লাহ খামেনির হুঙ্কার ও মুসলিম বিশ্বের দোটানা। রাত গভীর, মধ্যপ্রাচ্যের আকাশে তখনও জ্বলছে পুরনো এক যুদ্ধের আগুন, যার শিখা এসে পড়েছে গাজার মাটিতে। এই আগুন শুধু ঘরবাড়ি পোড়াচ্ছে না, পোড়াচ্ছে মানবিকতা, গুড়িয়ে দিচ্ছে আশা। আর এই আগুন যখন তীব্র থেকে তীব্রতর হচ্ছে, ঠিক তখনই তেহরানের মসনদ থেকে ভেসে এলো এক হুঙ্কার। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কণ্ঠ থেকে বেরিয়ে আসা সেই তীক্ষ্ণ শব্দগুলো যেন তীরের ফলার মতো বিঁধছে মুসলিম বিশ্বের কর্মকুহরে। এ কোনো সাধারণ বিবৃতি নয়, এ যেন এক আলটিমেটাম, এক চরম হুঁশিয়ারি। তার এক্স হ্যান্ডেল সাবেক টুইটারে খামেনি যেন সরাসরি চোখে চোখ রেখে প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন মুসলিম দেশগুলোর প্রতি। তার বার্তা স্পষ্ট, গাজায় নীরব থাকার সময় এখন নয়। এই বাক্যটি শুধু একটি শব্দ সমষ্টি নয়, এটি যেন এক নীরব বিস্ফোরণ। তিনি বলছেন, যদি কোনো মুসলিম সরকার যে কোনো রূপে ইহুদিবাদী শাসন ব্যবস্থাকে সমর্থন করে এবং ফিলিস্তিনি সাহায্য বন্ধ করে, তাহলে অপমানের চিরস্থায়ী চিহ্ন তাদের সুনামকে কলঙ্কিত করবে। এই কথাগুলো কোনো সাধারণ কূটনৈতিক ভাষার মারপ্যাচ নয়, এ যেন এক অভিশাপের বাণী, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য তাদের কাপুরুষতার ইতিহাস লিখে রাখবে। গাজার পরিস্থিতি তখনও ভয়াবহ। হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের সতর্কবার্তা ছিল স্পষ্ট, ক্ষুধার্ত, দুর্বল আর অসুস্থতায় ধুঁকতে থাকা গাজার হাসপাতালগুলো মৃত্যুপুরীতে পরিণত। শত শত মানুষ মৃত্যুর মুখে, অথচ আন্তর্জাতিক মহলের নীরবতা যেন পাথর চাপা দিয়ে রেখেছে মানবিকতার কণ্ঠস্বরকে। জাতিসংঘের কণ্ঠ থেকেও ভেসে এসেছিল একই আর্তনাদ, জরুরি সাহায্য ছাড়া ফিলিস্তিনিরা অনাহারের মুখোমুখি। এমন এক পরিস্থিতিতে খামেনির এই হুঙ্কার যেন নিভে যাওয়া প্রদীপে হঠাৎ এক ঝলক আলোর শিখা।
ইরানের পররাষ্ট্রমন্ত্রীও ছাড়লেন না, ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি অনাহার চাপিয়ে দেওয়ার অভিযোগ তুললেন। তিনি এমনকি সাহায্য বিতরণ স্থানগুলোকে মৃত্যুর ফাঁদ হিসেবে আখ্যায়িত করে এর জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েল উভয়কেই দায়ী করলেন। আরাকচি শুধু অভিযোগ করেই থামলেন না, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে কথা বলে গাজায় গণহত্যা এবং ইসরায়েলি আগ্রাসন মোকাবিলায় জরুরি OIC শীর্ষ সম্মেলনের আহ্বান জানালেন। তার এই পদক্ষেপ যেন মুসলিম বিশ্বের মধ্যে এক নতুন করে জোট বাঁধার ইঙ্গিত। এ যেন এক নীরব প্রস্তুতি, যা হয়তো গাজায় রক্তক্ষয় বন্ধ করার জন্য নতুন কোনো আন্দোলনের জন্ম দেবে। পরিস্থিতি এতটাই জটিল যে স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তাদের তথ্য অনুযায়ী গাজায় ইসরায়েলের যুদ্ধে 58,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। এই সংখ্যাটি কেবল একটি পরিসংখ্যান নয়, এটি মানব ইতিহাসের এক কালো অধ্যায়ের সাক্ষী। প্রশ্ন হলো, খামেনির এই হুমকি কি মুসলিম বিশ্বের ঘুম ভাঙাতে পারবে, নাকি এই হুঙ্কারও অন্যান্য প্রতিবাদের মতো নীরবতায় ঢাকা পড়ে যাবে? মুসলিম বিশ্বের নেতারা কি এই অপমানের চিরস্থায়ী চিহ্ন নিজেদের গায়ে লাগতে দেবেন, নাকি গাজার জন্য এক হয়ে রুখে দাঁড়াবেন? সময়ের ঘড়ির কাঁটা ঘুরছে আর প্রতিটি টিকটিকে গাজার মাটিতে বাড়ছে মৃত্যুর সংখ্যা। গাজার আগুন কি সত্যিই মুসলিম বিশ্বের বিবেককে জাগিয়ে তুলবে? ভোর হওয়ার ঠিক আগের মুহূর্ত, রাতের অন্ধকার তখনও কাটেনি, আকাশে সুখ তারা মিটিমিটি জ্বলছে, কিন্তু পারস্য উপসাগরের আকাশে তখন বারুদের গন্ধ। ইসরায়েলের আগ্রাসন ইরানের বুকে আঘাত হেনেছে। এ যেন এক বিনা উস্কানির হামলা। শান্ত পারমাণবিক স্থাপনাগুলো লক্ষ্য করে চালানো এই আক্রমণ কোনো সাধারণ ঘটনা নয়, এ ছিল ইচ্ছাকৃত আগ্রাসন। কিন্তু ইরান তারা চুপ করে বসে থাকেনি, জবাব ছিল দাঁত ভাঙা। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি চীনের CGTN চ্যানেলে যখন কথা বলেছেন, তার কণ্ঠে স্পষ্ট দৃঢ়তা। যুদ্ধ কখনো আমাদের পছন্দ ছিল না, তিনি বলছেন, কিন্তু যদি এটি আমাদের উপর চাপিয়ে দেওয়া হয় তবে আমরা পুরোপুরি প্রস্তুত। ভাবুন তো, এক শান্ত কূটনীতিবিদ যার কাজ আলোচনার টেবিলে বসা, তার মুখ থেকে এমন কথা। এর মানে কি ইরান কি তাহলে যুদ্ধের জন্য তৈরি? ইসরায়েলের খুব খারাপ ট্র্যাক রেকর্ড নিয়ে সতর্ক করে আরাকচি স্পষ্ট করে দিয়েছেন, কোনো যুদ্ধবিরতি চুক্তিতে তাদের ভরসা নেই। তাদের সেনারা উচ্চ সতর্কতায় আছে, যে কোনো লঙ্ঘনের জন্য তারা প্রস্তুত। এই যে ইরানের এই অপ্রতিরোধ মনোভাব, এর পেছনের রহস্য কি? ইরানের শক্তির মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে তাদের আত্মরক্ষার অধিকার। আরাকচি বারবার বলেছেন, ইরান আত্মরক্ষার বৈধ অধিকার প্রয়োগ করতে বাধ্য হয়েছে। তাদের সেনারা আক্রমণকারীদের সফলভাবে প্রতিহত করেছে, এতটাই সফলভাবে যে ইসরায়েল নিঃশর্ত যুদ্ধবিরতির জন্য চাপ দিতে বাধ্য হয়েছে। এটা কি শুধু মুখের কথা, নাকি এর পেছনে আছে এক সুসংগঠিত সামরিক শক্তি? পারমাণবিক আলোচনার প্রসঙ্গে আরাকচি জোর দিয়েছেন রাজনৈতিক ইচ্ছার উপর। ইরান একটি ভারসাম্যপূর্ণ জয় জয় সমাধান চায়। তাদের পারমাণবিক কর্মসূচি যে সম্পূর্ণ শান্তিপূর্ণ সে বিষয়ে তারা অনড়। 2015 সালের PF+1 গ্রুপের সাথে হওয়া পারমাণবিক চুক্তি এর প্রমাণ। এই চুক্তির ফলে স্বচ্ছতা নিশ্চিত হয়েছে এবং ইরানের পারমাণবিক কর্মসূচি অসামরিক উদ্দেশ্যে সীমাবদ্ধ রয়েছে। ইরান এই চুক্তিকে সম্মান করে চলেছে। কিন্তু বর্তমান উত্তেজনার কারণ কি? আরাকচি স্পষ্টতই বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের একতরফাভাবে চুক্তি থেকে প্রত্যাহারে বর্তমান সংকটের মূল। এ যেন এক পুরনো ক্ষত যা নতুন করে দগ্ধ হয়ে উঠেছে। কূটনৈতিক সমাধানের পথই একমাত্র উপায় বলে তিনি জোর দিয়েছেন। তবে শর্ত একটাই, অপর পক্ষকে তাদের সামরিক এজেন্ডা ত্যাগ করতে হবে এবং ক্ষতির ক্ষতিপূরণ দিতে হবে। আর শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনায় হামলার পরিণতি সেগুলো হবে ভয়াবহ পরিবেশগত দুর্যোগ, যা হবে তীব্র ও অমার্জনীয়। এই উত্তেজনার মধ্যেই ইরান আঞ্চলিক মিত্রদের দিকে হাত বাড়িয়েছে। সাংহাই সহযোগিতা সংস্থা SCO এর সদস্য দেশগুলো বিশেষ করে চীনের সমর্থনের জন্য আরাকচি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে তার দ্বিপাক্ষিক বৈঠক এবং আসন্ন SCO শীর্ষ সম্মেলনে ব্যাপক রাজনৈতিক সমর্থনের আশা ইঙ্গিত দেয় যে ইরান শুধু সামরিক শক্তিতেই নয়, কূটনৈতিক ময়দানেও নিজেদের অবস্থান সুসংহত করতে বদ্ধপরিকর। SCO ইরানকে সমর্থন করে আগ্রাসনকে ইরানের সার্বভৌমত্বের লঙ্ঘন এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তার জন্য হুমকি হিসেবে চিহ্নিত করেছে। এটা ইরানের জন্য এক বিরাট কূটনৈতিক জয়। আরাকচির এই বক্তব্য কেবল একটি সতর্কবার্তা নয়, এটি ইরানের আত্মবিশ্বাস ও শক্তিরও বহিঃপ্রকাশ। তাদের অপ্রতিরোধ সামরিক প্রস্তুতি, দৃঢ় কূটনৈতিক অবস্থান এবং আন্তর্জাতিক সমর্থন সবকিছু মিলে এক নতুন ইরানকে দেখা যাচ্ছে। তারা যুদ্ধের উস্কানি দিচ্ছে না, কিন্তু যুদ্ধ যদি তাদের ওপর চাপিয়ে দেওয়া হয় তবে তারা প্রস্তুত। এই যেন এক শান্ত সমুদ্র যা তার গভীরে বিপুল শক্তি ধারণ করে আছে। কখন সেই শক্তি ফেটে পড়বে তা বলা কঠিন, তবে এটা স্পষ্ট, ইরান এখন আর সেই দেশ নয় যাকে সহজে দাবিয়ে রাখা যাবে। তারা নিজেদের অধিকার রক্ষায় যে কোনো মূল্যে লড়তে প্রস্তুত।
1990-এর দশকের সেই শীতল যুদ্ধের দিনগুলো হঠাৎ করে যেন আবার ফিরে এলো, কিন্তু এবার কোনো সীমানা রেখায় নয়, বরং মহাসাগরের গভীরে। এক নির্দেশেই বদলে গেল সবকিছু। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি নির্দেশে পারমাণবিক সাবমেরিনগুলো রাশিয়ার দিকে যাত্রা শুরু করলো। এই ঘটনা যেন সমগ্র বিশ্বকে এক পুরনো ভয়ের মুখোমুখি দাঁড় করিয়ে দিল। যে ভয় ছিল পারমাণবিক যুদ্ধের, যা ছিল দুই পরাশক্তির নীরব প্রতিদ্বন্দ্বিতার। ট্রাম্পের এই নির্দেশ যেন মহাসাগরের গভীরে থাকা এক ঘুমন্ত দানবকে জাগিয়ে তুলেছে। গভীরের দানব, কার শক্তি বেশি? ট্রাম্পের নির্দেশের পরপরই শুরু হলো জল্পনা। কে বেশি শক্তিশালী, রাশিয়া নাকি আমেরিকা? রাশিয়ার সংসদ সদস্য ভিক্টর বোটলাটস্কির মন্তব্য সেই জল্পনাকে আরও উস্কে দিল। তিনি বললেন, মহাসাগরে থাকা রুশ পারমাণবিক সাবমেরিনের সংখ্যা যুক্তরাষ্ট্রের তুলনায় অনেক বেশি। ট্রাম্প যে সাবমেরিনগুলো পাঠাচ্ছেন সেগুলো অনেকদিন ধরেই আমাদের নজরদারিতে আছে। এই মন্তব্য থেকে বোঝা যায় উভয় দেশই একে অপরের ওপর নজরদারি চালাচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, কার শক্তি বেশি? বেশিরভাগ বিশ্লেষকের মতে এই খেলায় রাশিয়া এগিয়ে। তাদের হাতে এমন সব অত্যাধুনিক সাবমেরিন রয়েছে যা যুক্তরাষ্ট্রের শক্তিকেও হারিয়ে দিতে পারে। রাশিয়ার নৌবহরে আছে প্রায় 64টি সাবমেরিন, যার মধ্যে 14টি ব্যালিস্টিক মিসাইল বহনকারী। এগুলোকে রাশিয়ার কৌশলগত প্রতিরক্ষা ব্যবস্থার কেন্দ্রবিন্দু মনে করা হয়। ভয়াবহতার রূপরেখা: রাশিয়ার হাতে আছে 8টি বোরি ক্লাস সাবমেরিন। প্রতিটি সাবমেরিনে আছে 16টি বুলাভা SLBM এবং 6টি টর্পিডো লঞ্চার। এই সাবমেরিনগুলো পানির নিচে শত্রু সাবমেরিন ধ্বংস করতে পারে, এমনকি সমুদ্রের তলায় মাইনও বসাতে পারে। ধীরে ধীরে এগুলোকে প্রতিস্থাপন করছে ডেল্টা 4 ক্লাস সাবমেরিন। এই সাবমেরিনগুলো সাগরের নিচে রাশিয়ার পারমাণবিক প্রতিরক্ষার মূল ভিত্তি। সবচেয়ে আধুনিক হলো ইয়াসেন ক্লাস সাবমেরিন, যার আছে 4টি। প্রতিটি সাবমেরিনে 5টি ক্যালিবার্গ অথবা 4টি P-800 ক্ষেপণাস্ত্র রাখা হয়। প্রতিটি সাবমেরিনে 5টি ক্যালিবার্গ অথবা 4টি P-800 ক্ষেপণাস্ত্র রাখা যায়, যা দূরপাল্লার আক্রমণ ও যুদ্ধজাহাজ ধ্বংসে অত্যন্ত কার্যকর। অন্যদিকে যুক্তরাষ্ট্র পিছিয়ে নেই, তাদেরও আছে বিশাল সাবমেরিন বহর। তারা 3 ধরনের অ্যাটাক সাবমেরিন পরিচালনা করে: ভার্জিনিয়া ক্লাস, সিওল ক্লাস এবং লস অ্যাঞ্জেলস ক্লাস। তারাও মহাসাগরের গভীরে নিজেদের আধিপত্য ধরে রাখতে সমানভাবে লিপ্ত। এক অস্থির ভবিষ্যৎ। ট্রাম্পের এই নির্দেশ এবং রাশিয়ার পাল্টা হুমকি। ট্রাম্পের এই নির্দেশ এবং রাশিয়ার পাল্টা হুমকি কেবল দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়াচ্ছে না, বরং পুরো বিশ্বকে এক অস্থির ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছে। এই সাবমেরিনগুলো কেবল সামরিক সরঞ্জাম নয়, এগুলো হলো এক নীরব হুমকি, এক অদৃশ্য যুদ্ধের প্রতীক। যখন এই সাবমেরিনগুলো গভীর সাগরে একে অপরের সঙ্গে মুখোমুখি হয়, তখন তা কেবল দুটি দেশের সামরিক শক্তির প্রতিযোগিতা নয়, বরং মানব সভ্যতার টিকে থাকার এক চরম পরীক্ষা হয়ে দাঁড়ায়। মহাসাগরের গভীরে যে খেলা শুরু হয়েছে, তার ফল কি হবে তা কেউ জানে না। এই সাবমেরিনগুলো কি কেবল ক্ষমতার প্রদর্শনী, নাকি কোনো এক ভয়াবহ যুদ্ধের সূচনা? নীরব সংকেত থেকে এক ভয়াবহ পারমাণবিক সংঘাতের দিকে কি এগিয়ে যাচ্ছে বিশ্ব? চীন রাশিয়ার নীরব গর্জন। পৃথিবীর বুকে তখনও ভোরের আলো ফোটেনি, যখন জাপান সাগরের আকাশ হঠাৎ করেই ভারী হয়ে উঠল। দুটি পরাশক্তির যুদ্ধবিমান গর্জন করে উড়ে চলল এক গোপন মিশনে। একদিকে চীনের অত্যাধুনিক Y-8 অ্যান্টি সাবমেরিন বিমান, অন্যদিকে রাশিয়ার শক্তিশালী IL-38 মডেলের বিমান। তাদের লক্ষ্য একটাই, শত্রুর পারমাণবিক সাবমেরিনগুলো খুঁজে বের করে ধ্বংস করা। এই সামরিক মহড়াটি কোনো সাধারণ অনুশীলন ছিল না। এটি ছিল আমেরিকা ও তার মিত্রদের জন্য এক স্পষ্ট বার্তা, যে বার্তাটি ছিল, আমাদের নিরাপত্তা ও সম্মান নিয়ে খেলার চেষ্টা করলে কঠিন জবাব অপেক্ষা করছে। এই ঘটনার সূত্রপাত হয়েছিল কিছুদিন আগে, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার সমুদ্র সীমার কাছে পারমাণবিক অস্ত্র বহনকারী 2টি সাবমেরিন মোতায়েন করার নির্দেশ দেন। ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সামরিকভাবে চাপে ফেলার জন্যই এই কৌশল নেওয়া হয়েছিল। ট্রাম্পের উদ্দেশ্য ছিল রাশিয়াকে যুদ্ধবিরতিতে বাধ্য করা, কিন্তু রাশিয়া ও চীন চুপ করে বসে থাকার পাত্র নয়। ট্রাম্পের এই হুমকির পরেই তারা এই যৌথ সামরিক মহড়ার আয়োজন করল, যা যেন পুরনো ঠান্ডা যুদ্ধের স্মৃতি ফিরিয়ে আনল। এই মহড়া প্রমাণ করে আধুনিক প্রযুক্তি ও কৌশল প্রয়োগে রাশিয়া ও চীন কতটা দৃঢ় প্রতিজ্ঞ। তারা শুধু পারমাণবিক অস্ত্রের হুমকির মুখে হাত গুটিয়ে বসে থাকে না, বরং পাল্টা ব্যবস্থা নিতেও প্রস্তুত। এই যৌথ মহড়ায় চীনের Y-8 বিমান এবং রাশিয়ার IL-38 বিমান ব্যবহার করে সাবমেরিন ধ্বংসের অনুশীলন করা হয়। এই বিমানগুলো আকাশ থেকে শত্রুপক্ষের সাবমেরিনের অবস্থান নিশ্চিত করে নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম। ট্রাম্প শুধু সামরিক হুমকি দিয়ে ক্ষান্ত হননি,
তিনি রাশিয়াকে নতুন করে কঠোর বাণিজ্যিক নিষেধাজ্ঞার হুমকিও দিয়েছেন। রাশিয়ার নিরাপত্তা কাউন্সিলের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ ট্রাম্পের এই হুমকিকে সশস্ত্র যুদ্ধের উস্কানি হিসেবে উল্লেখ করেছেন। যদিও ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ আমেরিকা ও রাশিয়ার মধ্যে যুদ্ধের সম্ভাবনাকে উড়িয়ে দিয়েছেন, তিনি পারমাণবিক ইস্যুতে মন্তব্য করার ক্ষেত্রে সব পক্ষকেই সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। একদিকে যেমন উভয় পক্ষই প্রকাশ্যে যুদ্ধের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে, অন্যদিকে তেমনি গোপনে সামরিক প্রস্তুতি এবং হুমকি পাল্টা হুমকি চলছে। এটি আসলে এক ধরনের মনস্তাত্ত্বিক যুদ্ধ, যেখানে কেউই সরাসরি সংঘাত চায় না, কিন্তু কেউই নিজেদের দুর্বল প্রমাণ করতেও রাজি নন। 2022 সালে ইউক্রেন যুদ্ধের আগে চীন ও রাশিয়া একটি কৌশলগত চুক্তি করেছিল, যার মাধ্যমে তারা সামরিক মহড়ার আয়োজন করে পশ্চিমাদের একটি স্পষ্ট বার্তা দেয়। 2022 সালে ইউক্রেন যুদ্ধের আগে চীন ও রাশিয়া একটি কৌশলগত চুক্তি করেছিল, যার মাধ্যমে তারা সামরিক মহড়ার আয়োজন করে পশ্চিমাদের একটি স্পষ্ট বার্তা দেয়। এইবারের মহড়াটিও সেই ধারাবাহিকতারই অংশ। এটি প্রমাণ করে যে রাশিয়া ও চীন এখন সামরিক ও কৌশলগত দিক থেকে একে অপরের নির্ভরযোগ্য অংশীদার। মহাসাগরের গভীরে চলা এই নীরব লড়াই এবং আকাশে গর্জে ওঠা যুদ্ধ বিমানগুলো যেন পুরো পৃথিবীকে এক নতুন সংঘাতের কিনারে দাঁড় করিয়ে দিয়েছে। এখন দেখার বিষয়, এই চাপা উত্তেজনা শেষ পর্যন্ত কোথায় গিয়ে ঠেকে। এটি কি কেবলই ক্ষমতার প্রদর্শনীতে সীমাবদ্ধ থাকবে, নাকি সত্যি সত্যি কোনো এক ভয়াবহ সংঘাতের জন্ম দেবে? সাবমেরিনের লুকোচুরি খেলা, সাগরের নিচে কার শক্তি বেশি। স্নায়ুযুদ্ধ শেষ হয়েছে অনেক আগে, কিন্তু তার ভূত এখনো পিছু ছাড়েনি। ট্রাম্পের একটি মন্তব্য থেকে শুরু হলো এক নতুন উত্তেজনা। রাশিয়াকে মৃত অর্থনীতি বলায় মেদভেদেভ পাল্টা হুমকি দিলেন ডেড হ্যান্ড নামে এক স্বয়ংক্রিয় পারমাণবিক ব্যবস্থার। আর তার জবাবে ডোনাল্ড ট্রাম্প নির্দেশ দিলেন পরমাণু অস্ত্রবাহী মার্কিন সাবমেরিনগুলো যেন রাশিয়ার উপকূলে মোতায়েন করা হয়। কিন্তু সাগরের গভীরে, যেখানে সূর্যের আলো পৌঁছায় না, সেখানে আসলে কার শক্তি বেশি, যুক্তরাষ্ট্র নাকি রাশিয়ার? এই খেলার শুরুতেই একটা টুইস্ট আছে। যেখানে ট্রাম্পের এই পদক্ষেপকে অনেকে হঠাৎ নিয়ে সিদ্ধান্ত ভাবছেন, সেখানে রাশিয়ার পক্ষ থেকে দাবি করা হচ্ছে তাদের পারমাণবিক সাবমেরিনের সংখ্যা যুক্তরাষ্ট্রের চেয়ে অনেক বেশি এবং আমেরিকার পাঠানো সাবমেরিনগুলো অনেক আগে থেকেই তাদের নজরে আছে। কে সত্যি বলছে? হয়তো কেউই নয়, হয়তো এটা দুই পরাশক্তির পক্ষ থেকেই এক ধরনের মনস্তাত্ত্বিক যুদ্ধ। যুক্তরাষ্ট্রের সাবমেরিন শক্তি নীরব ঘাতক। যুক্তরাষ্ট্রের সাবমেরিন বহরের প্রধান আকর্ষণ ওয়াহাই ক্লাস সাবমেরিনগুলো। এগুলোর ডাকনাম বুমার। এদের প্রধান পরিচয় হলো এগুলো অত্যন্ত গোপনে চলতে পারে এবং পারমাণবিক ক্ষেপণাস্ত্র ছোড়ার ক্ষেত্রে এদের নির্ভুলতা প্রায় নিখুঁত। 14টি বুমার এখন সক্রিয়। প্রতিটি সাবমেরিন 20টি পর্যন্ত সাবমেরিন থেকে নিক্ষিপ্ত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র SLBM বহন করতে পারে, যার প্রধান অস্ত্র হলো ট্রাইডেন্ট D5 ক্ষেপণাস্ত্র। দীর্ঘ সময় ধরে সাগরে টহল দিতে পারার সক্ষমতা এদের বিশেষত্ব। আক্রমণাত্মক সাবমেরিনের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের বহরে রয়েছে 3 ধরনের সাবমেরিন: ভার্জিনিয়া ক্লাস, সাউউলফ ক্লাস এবং লস অ্যাঞ্জেলস ক্লাস। এর মধ্যে ভার্জিনিয়া ক্লাস সবচেয়ে আধুনিক। এগুলোতে শুধু টমাহক ও হারপুন ক্ষেপণাস্ত্রই নয়, বিশেষ সামরিক অভিযানের জন্য আলাদা সুবিধা রয়েছে। সিওউলফ ক্লাস সাবমেরিন সংখ্যায় কম হলেও এর টর্পেডো টিউব ও অস্ত্র ধারণ ক্ষমতা ভয়ঙ্কর। আর লস অ্যাঞ্জেলস ক্লাস সাবমেরিনগুলো যুক্তরাষ্ট্রের সাবমেরিন বহরের মেরুদণ্ড হিসেবে পরিচিত। এদের নীরব গতি ও নির্ভরযোগ্যতা এখনও কিংবদন্তি। রাশিয়ার সাবমেরিন শক্তি সংখ্যায় এগিয়ে। রাশিয়ার নৌবাহিনী সংখ্যায় অনেক বড়। তাদের কাছে প্রায় 64টি সাবমেরিন আছে, যার মধ্যে 14টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রবাহী সাবমেরিন। রাশিয়ার গর্ব বোরেই ক্লাস সাবমেরিনগুলো, যেগুলোর প্রতিটিতে 16টি করে বুলাভা SLBM রয়েছে। এগুলো ডেল্টা 4 ক্লাস সাবমেরিনের স্থলাভিষিক্ত হচ্ছে। এছাড়া ডেল্টা 4 এর 6টি সাবমেরিন এখনও সক্রিয় আছে, যা রাশিয়ার পারমাণবিক প্রতিরক্ষার প্রধান ভিত্তি। রাশিয়ার সবচেয়ে আধুনিক আক্রমণাত্মক সাবমেরিন হলো ইয়াসেন ক্লাস। এই সাবমেরিনগুলো আগের মডেলগুলোর তুলনায় ছোট এবং কম ক্রু দিয়ে পরিচালিত হয়। এগুলো স্থলভাগে দূরপাল্লার আক্রমণ চালানোর জন্য ক্যালিবার ক্ষেপণাস্ত্র এবং সমুদ্রে যুদ্ধজাহাজ ধ্বংস করার জন্য অনেক ক্ষেপণাস্ত্র বহন করতে পারে। এই মুহূর্তে সাগরের তলদেশে যে লড়াই চলছে, তা কেবল দুটি দেশের সামরিক সক্ষমতা নয়, বরং একটি মনস্তাত্ত্বিক ও রাজনৈতিক লড়াই। ট্রাম্পের সাবমেরিন মোতায়েন হয়তো তার দৃঢ়তা প্রদর্শনের একটি কৌশল,
অন্যদিকে রাশিয়ার পক্ষ থেকে তাদের সাবমেরিনের সংখ্যা নিয়ে বাড়িয়ে বলাও হতে পারে প্রতিপক্ষকে চাপে রাখার একটি চাল। অপ্রতিরোধের স্বীকারোক্তি। রাশিয়ার নতুন ক্ষেপণাস্ত্র নিয়ে পশ্চিমা বিশ্বে আতঙ্ক। রাশিয়ার নতুন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ওরেশনিক নিয়ে সাবেক পেন্টাগন কর্মকর্তা মাইকেল মালুফের একটি চাঞ্চল্যকর স্বীকারোক্তি সারা বিশ্বে তোলপাড় সৃষ্টি করেছে। মালুফ আরটি নিউজের সাথে একটি সাক্ষাৎকারে দাবি করেছেন, ওরেশনিকের বিরুদ্ধে বর্তমানে কোনো প্রতিরক্ষা ব্যবস্থা নেই এবং এটি যে কোনো সংঘাতে ক্ষমতার ভারসাম্য বদলে দিতে পারে। কেন ওরেশনিক অপ্রতিরোধ? মালুফ তার বক্তব্যে বলেন, একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের জন্ম যার জন্য বর্তমানে কোনো প্রতিরক্ষা ব্যবস্থা নেই তা সত্যি চিন্তার বিষয়। ওরেশনিক প্রতি ঘন্টায় 11,000 কিলোমিটারের বেশি গতিতে ভ্রমণ করে। এই অবিশ্বাস্য গতি এটিকে যে কোনো বিদ্যমান ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার নাগালের বাইরে রাখে। তিনি আরও জানান যে যুক্তরাষ্ট্র থার্ডের মতো ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাগুলোকে অভিযোজিত করার জন্য কাজ করছে বটে, কিন্তু এই প্রোগ্রামগুলো এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। সুতরাং হাইপারসনিক হুমকি মোকাবিলায় এখনই কোনো কার্যকর ক্ষমতা নেই। যুদ্ধের ময়দানে প্রথম পরীক্ষা। 2024 সালের নভেম্বরে রাশিয়া ইউক্রেনের সামরিক বাহিনীর ওপর আক্রমণ করার জন্য ওরেশনিক ব্যবহার করেছিল। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দাবি করেন যে ক্ষেপণাস্ত্রের ওয়ারহেডগুলো ম্যাক 10-এরও বেশি গতিতে উড়েছিল, যা বিদ্যমান বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা বাধা দেওয়া যায়নি। এই সফল পরীক্ষা প্রমাণ করে যে ওরেশনিক একটি কার্যকর অস্ত্র যা প্রচলিত এবং পারমাণবিক উভয় প্যালোডি বহন করতে সক্ষম। রাশিয়ান ভাষা ওরেশনিক শব্দটির অর্থ হচ্ছে হেজেল ট্রি। দুরন্ত গতির কারণে রাডারের পক্ষে এই ক্ষেপণাস্ত্র শনাক্ত করার কোনো উপায় বর্তমানে নেই। একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সাধারণত বায়ুমণ্ডলের উপরের দিকে একটি ধনুক আকৃতির পথে ওঠে এবং একইভাবে বাঁকা পথে নিচে নেমে নিশানায় আঘাত হানে। তবে নিশানার দিকে নেমে আসার সময় ক্ষেপণাস্ত্রের গতি আরো বাড়ে এবং কাইনেটিক এনার্জি বা গতিশক্তি অর্জন করে। এই গতিশক্তি আরো কিছু সুবিধা দেয়। ক্ষেপণাস্ত্রটি প্রতিরক্ষামূলক কিছু কৌশল নিয়ে লক্ষ্যবস্তুর দিকে নামার সময় নিজ গতিবিধি নিয়ন্ত্রণ করতে পারে। এ কারণে ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে এই ধরনের ক্ষেপণাস্ত্র হামলা ঠেকানো কঠিন হয়। পুতিনের ঘোষণা এবং কৌশলগত প্রভাব। পুতিন ঘোষণা করেছে প্রথম সিরিয়ালে উৎপাদিত ওরেশনিক সিস্টেম রাশিয়ার সামরিক বাহিনীতে প্রবেশ করেছে এবং উৎপাদন লাইন এখন পুরো দমে চালু রয়েছে। তিনি আরো বলেন যে বছরের শেষ নাগাদ এই অস্ত্রটি বেলারুশেও সরবরাহ করা হবে। বেলারুশে এই অস্ত্রের উপস্থিতি ইউরোপের জন্য এক নতুন কৌশলগত চ্যালেঞ্জ তৈরি করেছে, যা পশ্চিমা বিশ্বের নিরাপত্তা উদ্বেগকে আরো বাড়িয়ে তুলেছে। সব মিলিয়ে মাইকেল মালুফের এই স্বীকারোক্তি এবং পুতিনের ঘোষণা থেকে এটি স্পষ্ট যে রাশিয়া এমন এক সামরিক সক্ষমতা অর্জন করেছে যা বিশ্বকে নতুন করে ভাবতে বাধ্য করছে। ওরেশনিক শুধু একটি অস্ত্র নয়, এটি এমন এক শক্তির প্রতীক যা দিয়ে রাশিয়া আন্তর্জাতিক সামরিক শক্তির ভারসাম্যকে নিজেদের পক্ষে নিয়ে আসতে চাইছে। সামরিক বিশ্লেষক ভ্লাদিস্লাভ শুরিগিনি রুশ সংবাদ মাধ্যম ইনভেস্টিয়াকে বলেছেন, ওরেশনিক ক্ষেপণাস্ত্র আধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করার ক্ষমতা রাখে। তিনি আরো বলেন, এটি পারমাণবিক ওয়ারহেড ব্যবহার না করেও গভীর সুরক্ষিত ভোর হচ্ছে, তবে পূর্ব দিগন্তে সূর্য নয়, উঠেছে যুদ্ধের কালো মেঘ। চারিদিকে শুধু রণক্ষেত্রের গন্ধ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক চালবাজ দাবারের মতো রাশিয়ার নাকের ডগায় 2টি পারমাণবিক সাবমেরিন এনেছেন। তার হুঙ্কার 8ই আগস্টের মধ্যে সবকিছু শান্ত না হলে ফল ভালো হবে না। কিন্তু রাশিয়া তো আর চুপ করে বসে থাকার পাত্র নয়। ট্রাম্পের হুমকির জবাবে পুতিনের সহচর সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ গর্জে উঠেছেন। তিনি ট্রাম্পের এই আলটিমেটামকে হুমকি এবং যুদ্ধের দিকে পদক্ষেপ বলে অভিহিত করেছেন। আর এরপর থেকেই দাবার চাল পাল্টে গেছে। পারমাণবিক অচলাবস্থা, রাশিয়ার পাল্টা চাল। রাশিয়া তার পারমাণবিক ক্ষেপণাস্ত্রের উপর থেকে সমস্ত নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। ক্রেমলিন ঘোষণা করেছে, এখন থেকে মস্কো আর আইএনএফ যুগের ক্ষেপণাস্ত্র পাল্লার বিধিনিষেধ মেনে চলতে বাধ্য নয়। অর্থাৎ তারা এখন 500 থেকে 5500 কিলোমিটার পাল্লার মধ্যে ভূমি থেকে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র যে কোনো মুহূর্তে মোতায়েন করতে পারে। এই ঘটনার জন্য রাশিয়া সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ন্যাটোকে দায়ী করেছে। তাদের বক্তব্য, পশ্চিমারা তাদের নিরাপত্তা বিঘ্নিত করছে এবং কৌশলগত ভারসাম্য নষ্ট করার চেষ্টা করছে।
আইএনএফ চুক্তি ও তার পরিণতি। 1987 সালের আইএনএফ চুক্তি, যা স্বল্প ও মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্রের ব্যবহার নিষিদ্ধ করেছিল, 2019 সালে মার্কিন যুক্তরাষ্ট্রই প্রথম তা ভেঙে দেয়। তখন তারা রাশিয়াকে চুক্তি লঙ্ঘনের জন্য অভিযুক্ত করেছিল। রাশিয়া তখন বলেছিল যে আমেরিকা নতুন করে কোনো ক্ষেপণাস্ত্র মোতায়েন না করলে তারাও করবে না। কিন্তু এখন সেই প্রতিশ্রুতি থেকে তারা সরে এসেছে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্টভাবে জানিয়েছে চুক্তিটি আর পালনের মতো অবস্থায় নেই। পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এর আগেও সতর্ক করে দিয়েছিলেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো পদক্ষেপের প্রতিক্রিয়া হিসেবে মস্কো পাল্টা ব্যবস্থা নিতে পারে। ডেড হ্যান্ড ও রাশিয়ার শক্তি। মেদভেদেভ শুধু কথাই বলেননি, তিনি রাশিয়ার পারমাণবিক সক্ষমতার কথাও উল্লেখ করেছেন। তিনি তুলে ধরেছেন তাদের ভয়ঙ্কর ডেড হ্যান্ড ব্যবস্থার কথা। এই স্বয়ংক্রিয় পারমাণবিক ব্যবস্থাটি এতটাই শক্তিশালী যে যদি রাশিয়ার সমস্ত রাজনৈতিক নেতৃত্ব ধ্বংস হয়ে যায়, তাহলেও এটি পারমাণবিক আক্রমণের জবাব দিতে সক্ষম। এই পদক্ষেপগুলো কেবল কথার কথা নয়, ন্যাটো সীমান্তের কাছে যে কোনো সময় ক্ষেপণাস্ত্র মোতায়েন হতে পারে। এর আগে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভও ইঙ্গিত দিয়েছিলেন যুক্তরাষ্ট্র ও ন্যাটোর উস্কানিমূলক পদক্ষেপ অব্যাহত থাকলে রাশিয়াকে ক্ষেপণাস্ত্র মোতায়েন সংক্রান্ত বিধিনিষেধ তুলে নিতে হতে পারে। গত ডিসেম্বর মাসে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা রিয়া নভস্তিকে দেয়া সাক্ষাৎকারে লাভরভ বলেন, একতরফা স্থগিতাদেশ কার্যত অকার্যকর হয়ে পড়েছে এবং তা প্রত্যাহার করা হবে। তিনি তখন অভিযোগ করেন যুক্তরাষ্ট্র অত্যন্তপূর্ণভাবে রাশিয়া ও চীনের সতর্কতা উপেক্ষা করে বিশ্বের বিভিন্ন অঞ্চলে ইতোমধ্যেই এই শ্রেণীর অস্ত্র মোতায়েন শুরু করেছে।